বেনারস, যেখানে মানুষ 2-3 দিনের জন্য ঘুরতে আসে, কিন্তু বেনারস এমন একটা শহর যা 2-3 দিনে ঘোরা বা জানা সম্ভব নয়। আমরাও বেনারস গিয়েছিলাম 3 রাত 2 দিনের সময় হাতে নিয়ে। তারই অভিজ্ঞতা এই ভিডিওগুলোর মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করলাম। আগের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরেছি কলকাতা থেকে দীনদয়াল উপাধ্যায় স্টেশন হয়ে বেনারস পৌঁছানোর অভিজ্ঞতা, হোটেল সম্পর্কিত একটি ধারণা এবং বিকালে মন্দির দিয়ে আমাদের বেনারস ভ্রমণ শুরু করার অভিজ্ঞতা। যারা এখনো পর্যন্ত দেখেননি প্রথম পর্ব, একবার দেখার অনুরোধ রইল। আজকের পর্বে থাকছে আমাদের বেনারস ভ্রমণের দ্বিতীয় দিনের গল্প। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আর এই ভিডিওগুলির মাধ্যমে চ্যানেলে নতুন হলে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। গুড মর্নিং। আর এখন বাজছে সকাল 7টা। রোদটা দেখে মনে হচ্ছে না, মনে হচ্ছে 10-11টা বাজে। তো যাই হোক, হাওয়া আছে, খুব সুন্দর একটা ওয়েদারের গঙ্গার ধার থেকে আজকে নতুন ব্লগ স্টার্ট করছি। আর আজকে 19 তারিখ, আর বেনারস ভ্রমণে আমাদের আজকে সেকেন্ড ডে। তো এখন আমরা সকাল সকাল আগে বোট রাইডে যাব। আর এখানে দেখছি এখন 7টার সময় প্রচুর লোক ভর্তি হয়ে গেছে। তো চলুন আমরা এবার হোটেলের যে সিঁড়ি আছে, ঘাট আছে এটা, যেটা ওখান দিয়েই নামবো। তো দিয়েই আমরা এখন যাব নৌকা রাইডে। চলুন। হোটেল থেকে বেরোতেই আমাদের নৌকা চালকেরা ঘিরে ধরেছিল তাদের নৌকা করে ঘোরার জন্য। আপনারাও যখন আসবেন আপনাদের সাথেও তার ব্যতিক্রম হবে না। তবে এখানে প্রচুর দরদাম হয়, দরাদরি করে আপনারা নৌকা নেবেন। পুরো নৌকা বুক করতে এখন ভাড়া চাইছে 1000 থেকে 1500 টাকা। তবে সিজন ওয়াইজ ভাড়া বাড়ে বা কমে। আমরা 1000 টাকা দিয়ে 1.5 ঘন্টার জন্য নৌকা বুক করেছিলাম। আপনারা চাইলে শেয়ারেও যেতে পারেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে মাথাপিছু 100 টাকা। মণিকর্ণিকার রাত্রিবেলা একরকম রূপ আর সকালবেলা আর এক রকম রূপ। মণিকর্ণিকা ঘাটের পাশে যে হেলানো মন্দিরটা দেখছেন ওটা হলো রত্নেশ্বর মন্দির। বলা হয় রানী অহল্যাবাইয়ের দাসী রত্নাবাই এই মন্দিরটি নির্মাণ করেছিলেন, রত্নেশ্বর মন্দির, এবং তার নামানুসারে এই মন্দিরের শিবলিঙ্গ রত্নেশ্বর মহাদেব নামে পরিচিত। ঘাটों का शहर बोलता है। দূরে যে ঘাটটা দেখছেন এটা দশাশ্বমেধ ঘাট, যা ডক্টর রাজেন্দ্র প্রসাদ ঘাট নামেও পরিচিত। অনেক জায়গায় দেখেছি বেনারসের এই দশাশ্বমেধ ঘাটের সন্ধ্যা আরতি, যা এক কথায় অনবদ্য। আজ আমরাও সন্ধ্যাবেলা চাক্ষুষ করব আর তার সাথে সাথে আপনাদের কাছেও তুলে ধরব। হরিশ্চন্দ্র ঘাট कौन सा आगे है? আমরা কাছাকাছি চলে এসেছি রাজা হরিশ্চন্দ্র ঘাটে। আর এখানে মনে হচ্ছে এটা পুজো হচ্ছে, দেখো একদম পুজোর একটা আওয়াজ ভেসে আসছে। এই হরিশ্চন্দ্র ঘাটেরও একটা পৌরাণিক ঘটনা আছে। রাজা হরিশ্চন্দ্র এখানে মৃতদেহ সৎকারের কাজ করতেন। একদিন তারই স্ত্রী তারই সন্তানকে দাহ করতে নিয়ে আসেন এই ঘাটে, এবং তখন তিনি বলেন যে কর ছাড়া তিনি দেহ দাহ করতে পারবেন না। তখন ব্রহ্মা এবং বিষ্ণু তার এই সততা দেখে সেই মুহূর্তে তার সন্তানকে স্বর্গলাভ করান। আমি জানি না এই ঘটনার পেছনে কতটা সত্যতা রয়েছে বা আপনারাই কজন এটাতে বিশ্বাস করেন। তো আমরা নেমে পড়েছি, এবার হোটেলে যাব, এবার বেরোবো আমরা সাইট সিনে।
তো 9টা থেকে গাড়িও বলা রয়েছে, আর ইচ্ছা থাকলে উপায় নেই, আমাদের ফিরতেই হচ্ছে এখন। আর সকালবেলার একরকম মাহাত্ম্য দেখলাম, কাল সন্ধ্যেবেলা ঘাটের আর এক রকম রূপ দেখেছি। সত্যি ঘাটের যে কত রকম রূপ, যেটা ফিল না করলে সত্যি বোঝা যাবে না। তো চলুন এবার আমরা হোটেলে গিয়ে একটু চেঞ্জ করে একদম গাড়িতে গিয়ে দেখা হচ্ছে, যেগুলো সাইট সিন আছে আজকে আমরা ঘুরে দেখি, সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর হ্যাঁ, একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করে রাখি, আমরা বেনারসের সাইট সিনের জন্য হোটেল থেকেই গাড়ি বুক করে নিয়েছি। আমাদের 2800 টাকা পড়েছে, যার মধ্যে ছিল দুর্গা মন্দির, তুলসী মানস মন্দির, সংকট মোচন মন্দির, BHU, রামগড় ফোর্ট আর সারনাথ। সারনাথটা আমরা আলাদাভাবে এই ট্যুর প্ল্যানের সঙ্গে যোগ করেছি, তাই আমাদের এক্সট্রা 400 টাকা দিতে হয়েছে। আপনারা চাইলে টোটো নিয়েও ঘুরতে পারেন, সেক্ষেত্রে রিজার্ভে ভাড়া পড়বে 1200 টাকা। চলুন সবটাই আপনাদের শেয়ার করব। তো আমরা এখন দুর্গা মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, আর এখানে নানান রকম সব মন্দির পুজো দেওয়ার জন্য ডালাও রয়েছে। তো আপনারা আসলে এখান থেকেও ডালা নিতে পারেন, আমরাও এখান থেকে পুজো দেওয়ার ডালা নিয়ে নিয়েছি। তো এখান দিয়েও ঢোকা যায় বলছে, তো এখান দিয়েই আমরা এখন দুর্গা মন্দিরের দিকে যাব। এই মন্দিরের পাশেই রয়েছে তুলসীদাস মন্দির, এবার সেখানেই যাব। তুলসী মানস মন্দিরে আছি, আর পিছনে পুজোও হচ্ছে, আর অদ্ভুত একটা মানে আবহাওয়া তৈরি হয়েছে, ভীষণ ভালো লাগছে। তো চলুন আপনাদেরকেও মন্দিরের ভিতরটা দেখাই, আশা করি দেখাতে পারবো। তারপর জানি না বন্ধ কিনা, আমি এখনো ঢুকিনি। আর প্রচন্ড ভিড় এই সময়ে, মনে হচ্ছে সাউথ ইন্ডিয়ার কিছু একটা ফেস্টিভ্যাল থাকে বা কিছু, মানে পুরো সাউথ ইন্ডিয়া এখানে উঠে এসেছে মনে হচ্ছে। তো যাই হোক, চলুন ভেতরে যাওয়া যাক, মন্দিরটা ঘুরে দেখি। পুরো দেওয়াল জুড়ে পুরো রামচরিত মানস লেখা রয়েছে। মন্দির খুলে গেছে, আর এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে রাম লক্ষ্মণ সীতার মূর্তি। আমার ডান দিকে আছে রাধাকৃষ্ণ, আর বাঁ দিকে মা অন্নপূর্ণা আর ভোলেনাথ। পুরো মন্দির ঘুরে দেখলাম, তো ভীষণ ভালো লাগলো। আর এবার আমরা বেরিয়ে যাব, এখান থেকে আমরা যাব সংকট মোচন মন্দিরে। চলুন আবার দেখা হচ্ছে গিয়ে সংকট মোচন মন্দিরে। তৃতীয় স্পটে চলে এসেছি, যেটা সংকট মোচন মন্দির। আর তো এখন বাজে প্রায় 11:30, যেটা 12টা অবধি, 12:15 বন্ধ হয়ে যাবে। তো চলুন ভেতরে যাওয়া যাক, তাড়াতাড়ি আগে দেখে আসি। তো মন্দির থেকে ঘুরে এলাম, ভিতরে তো ভেবেছিলাম আপনাদের দেখাবো, কিন্তু অ্যালাউ করেনি, ভিডিওগ্রাফি ফটোগ্রাফি সবই বন্ধ। আর মন্দিরটা খোলে ভোর 4টে থেকে 12টা পর্যন্ত, আবার 3টে থেকে রাত 11টা পর্যন্ত খোলা থাকে। তো আপনারা যখন আসবেন সময় করে পারলে একবার ঘুরে যাবেন। ভিতরটা ভীষণ সুন্দর, একটা মানে কি বলবো, স্পিরিচুয়াল অরা যাকে বলে, ভীষণ সুন্দর আর সবুজে ভর্তি। ভালো লাগলো ভিতরটা আমার ঘুরে। তো যাই হোক, এবার বেরিয়ে এলাম। জানি না BHUতে এখন ঢুকতে পারবো কি না, কেন কি ওটাও মনে হচ্ছে একটা টাইম 12টা থেকে 1টা বা কিছু বন্ধ থাকে। যাই হোক, যেটা খোলা থাকবে সেখানে যাব। তো দেখা হচ্ছে পরবর্তী ডেস্টিনেশনে গিয়ে। তো আমরা এখন রামনগর ফোর্টে এসেছি। BHU বন্ধ হয়ে যাবে, 12টা থেকে 1টা পর্যন্ত বন্ধ থাকে। তো রামনগর ফোর্ট ঘুরে
টাইমটা আশা করি কভার হয়ে যাবে, তারপর বিএচইউ যাব। তো চলুন যাওয়া যাক রামনগর ফোর্ট। তো যারা আমাদের মতো ভাবছেন মে মাসে মেয়ের গরমের ছুটি বা বাচ্চার গরমের ছুটিতে আসতে চাইছেন, অসুবিধা কিছু নেই। আমি বলতে চাই যে আমি খুব আসার আগে ভয় পাচ্ছিলাম যে কলকাতার অবস্থা যেরকম, এখানে ইউপিতে তো গরম একই বেশি। অসুবিধা গরমে কিছু হচ্ছে না, ঠিক আছে। কিন্তু এই সাউথ ইন্ডিয়ানরা কিন্তু আসে মানে বিশাল পরিমাণে, একটা তাদের যে ভিড় ক্যাওয়াজ, ওটাতেই একটু অসুবিধা লাগছে। মানে গরম নিয়ে আমার অতটা কিছু অবজেকশন নেই, ঠিক আছে। ঘুরতে হলে সব কিছু নিয়ে ঘুরতে হবে। তো চলুন রামনগর ফোর্টে যাই। হ্যাঁ, এলে একটু জল বেশি লাগছে, এই যা, আর কিছু না। চল। এই যে রামনগর ফোর্ট আগে তো এতটা প্রাধান্য পায়নি যতদিন পর্যন্ত মুঘল রাজত্ব ছিল। তো মুঘল রাজত্ব প্রায় ঔরঙ্গজেবের সাথে সাথে তার আধিপত্য কমতে থাকে, আর তারপরেই কিন্তু দেশীয় রাজাদের আধিপত্য আস্তে আস্তে বাড়তে থাকে। তো রামনগর ফোর্টও সেই সময়কারই দেশীয় রাজা, আমাদের কাশীর নিবাসী যে রাজা, তখন তার মানে কি বলবো, আস্তে আস্তে স্বায়ত্ত শাসন পায়। আর তারপর থেকেই এই দুর্গ নির্মাণ করে। 1750 সালে রাজা বলবন্ত সিং কিন্তু তার বসবাসের জন্য এই রামনগর ফোর্ট বা তার বাসস্থান বা নিবাস যাই বলেন তৈরি করেন। রামনগর ফোর্টের যে সমস্ত রাজারা, তাদের অবদান যে শুধু ওখানে স্বায়ত্ত শাসন করে দেশীয় রাজা হিসাবে প্রতিষ্ঠা পেয়েছিল তা নয়। এইখানকার রাজারা কিন্তু হিন্দু ইউনিভার্সিটি গড়ে তুলতেও তাদের একটা বিশাল অবদান রয়েছে। তারা প্রায় 13,000 একর জমি কাশী বিশ্ববিদ্যালয়, যেটা আগে নাম ছিল, তাদেরকে দান করেছিলেন বিশ্ববিদ্যালয় গড়ে তোলার জন্য। আর পিছনে দেখুন রামনগর ফোর্টের একটা বড় কামান রাখা রয়েছে। আর আমার পার্সোনালি এইসব মাইথোলজিক্যাল হিস্ট্রি বা জায়গায় যেতে ভীষণ ভালো লাগে। আপনাদের যারা ভালো লাগে এই মাইথোলজিক্যাল জিনিস, অবশ্যই তারা কানেক্ট করতে পারবেন আমার সাথে। ঘুরতে আসলে সকলের সব জায়গাটাই ভালো লাগে, তাই না? তো চলুন, এদিকে মনে হচ্ছে মিউজিয়ামটা আছে। এখানে এন্ট্রি ফিজ কিছু নেই, কিন্তু মিউজিয়ামে ঢোকার জন্য অ্যাডাল্টদের 80 টাকা করে টিকিট মূল্য ভারতীয়দের জন্য, আর ফরেনার হলে 200 টাকা টিকিট। তো চলুন, আর 12 বছর পর্যন্ত বাচ্চাদের কিন্তু কোনো টিকিট লাগছে না। 12 বছরের পর থেকে 80 টাকা করে টিকিট লাগছে। আমরা যে বিভূতি এক্সপ্রেসে বেনারস এসে থাকি অনেকেই, তো সেই বিভূতি এক্সপ্রেস কিন্তু রাজা অনন্ত সিংহের বাবা বিভূতি নারায়ণ সিংহের নামানুসারে। তো চলুন এবার আমরা ভিতরে যাব, ফোর্টটা ঘুরে দেখবো। ওখানে ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, তো আপনাদের দেখাতে পারবো না। আপনারা যখন আসবেন আপনারা সচক্ষে দেখে নেবেন। তো চলুন এবার আমরা যাচ্ছি মিউজিয়ামে। ভিতরটা তো কিছুই দেখাতে পারলাম না, তো এখানকার আর্কিটেকচারটা শুধু দেখুন, অসাধারণ, ভীষণ সুন্দর। এদিকের অংশটা দেখুন, মানে খালি চোখে ভীষণ ভালো লাগছে। আমি জানি না আপনারা ভিডিওতে কতটা বুঝতে পারছেন, ভীষণ সুন্দর। মানে রাজরাজাদের যে রাজকীয় ব্যাপার, একদম সুন্দর, ভীষণ ভালো। তো রামনগর ফোর্ট তো আমরা পুরো দেখলাম, আপনাদেরও কিছু কিছু দেখানোর
দেখাতে পারলাম, সমস্তটা দেখাতে পারলাম না। ভীষণ সুন্দর একটা সুড়ঙ্গ দিয়ে গঙ্গার ধার অব্দি একটা সুড়ঙ্গ পথ গেছে, গঙ্গার ধারের কিছুটা অংশ দেখালাম। যাই হোক, ওটা কিছুই নয়। তো চলুন এবার এখান থেকে বেরোবো, বেরিয়ে একটু ব্রেকের দরকার, একটু লস্যি খেতে হবে, আর না হলে পারা যাচ্ছে না। এখন 44 ডিগ্রি চলছে, প্রচণ্ড ক্লান্ত লাগছে। তো চলুন এবার একটু লস্যি, রামনগর ফোর্টের কাছে যে লস্যি আছে ওখানে যাব, ওখানে গিয়ে দেখা হচ্ছে, আর আপনাদেরকেও জানাবো কীরকম লস্যিটা। তো আমরা এখন শিবপ্রসাদ লস্যি ভান্ডারে, দেখতেই পাচ্ছেন সামনে কীরকম লস্যি সব ঢালছে, আর এখানকার তো মানে মালাই দেওয়া স্পেশাল লস্যি। 50 টাকায় যে এরকমভাবে গাঢ় একটা লস্যি টেস্ট করলে তবেই বুঝতে পারবো। এবার মালাই দিচ্ছে লস্যির ওপরে, ওয়াও, দেখেই লোভনীয়। আজকে লাঞ্চটা আমরা এই লস্যি দিয়েই করবো, আর অন্য কিছু খাবো না, গরমে কিছু ভাবাও যাচ্ছে না। এটাই আজকের আমাদের লাঞ্চ, পুরো মালাই দেওয়া লস্যি, তার উপরে এটা ক্ষীর। দারুণ খেতে, আর সেই যে মিষ্টি গিরগিরে সেটাও নয়, আর যেটা এটা ক্ষীর দিয়েছে, ক্ষীরটাও পিওর সরের, একদম ভীষণ ভালো, আর মিষ্টিটাও ঠিকঠাক, ভীষণ ভালো লাগলো আমার। কেমন লাগছে রে? খুব সুন্দর। এখন বিএইচইউ ক্যাম্পাসের মধ্যে দিয়ে যাচ্ছি, দুদিকটা দেখুন কেমন অসাধারণ দেখতে লাগছে। আপনারাও যদি বেনারস আসেন তাহলে শিবপ্রসাদ লস্যি ভান্ডার থেকে কিন্তু লস্যি খেতে ভুলবেন না। এক কথায় এখানকার স্বাদ অতুলনীয়। আর এই বিএইচইউ ক্যাম্পাসের মধ্যে কিন্তু বিড়লা গ্রুপের তৈরি একটা নতুন বিশ্বনাথ মন্দির আছে, যা 1966 সালে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়। সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করব। আমি এখন আছি বিএইচইউ ক্যাম্পাসের মধ্যে, বিশাল বড় একটা ক্যাম্পাস, ভীষণ সুন্দর। আর এখান থেকে একটা ডিপার্টমেন্ট অনেকটা ডিস্টেন্স, আর প্রচুর ডিপার্টমেন্ট দেখছি এখানে। আর এই ইউনিভার্সিটিটা কিন্তু প্রাচীন একটা ইউনিভার্সিটি, 1916 খ্রিস্টাব্দে এটা প্রতিষ্ঠা করেছিলেন মদন মোহন মালব্য। আর এশিয়ার মধ্যে এটা কিন্তু সবথেকে বড় একটা আবাসিক ইউনিভার্সিটি, আর অন্য কোথাও কিন্তু এই আবাসিক যে সিস্টেমটা সেটা হস্টেল নেই। যাই হোক, আর মন্দিরের এই একটা আছে দেখছি, ক্যাম্পাসের মধ্যেই একটা মন্দির আছে যেটা বিশ্বনাথ মন্দিরই। তো চলুন বিশ্বনাথ মন্দিরের দিকে যাব, দেখি ভিতরটা ঘুরিয়ে দেখানো যায় নাকি। যদি দেখানো যায় অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন যাব মন্দিরের দিকে। তো এই পেছনে বিশ্বনাথ মন্দিরের গেট, আমরা এখান থেকে বেরিয়ে এসেছি এক্ষুনি। আর ভিতরে খুব সুন্দর মন্দিরটা, ভীষণ সুন্দর, আর আপনাদের সঙ্গে দেখাতে পারলে খুব ভালো হতো। তো যাই হোক, কিছু করার নেই, আপনারা যখন আসবেন হাতে সময় থাকলে অবশ্যই মন্দিরটা ঘুরে দেখবেন, ভালো লাগবে। এখন প্রায় 3:45 বাজছে, যাচ্ছি সারনাথে। খুব তাড়াতাড়ি সারনাথটা ঘুরে দশাশ্বমেধ ঘাটের সন্ধ্যা আরতি দেখতে হবে। সারনাথ থেকে দশাশ্বমেধ ঘাটের দূরত্ব প্রায় 11 কিলোমিটার। তাড়াতাড়ি ফিরতে হবে, তা না হলে সন্ধ্যা আরতি দেখার জন্য ঠিকঠাক জায়গা পাওয়া যাবে না। এদিকে আজ আবার রবিবার, মনে হয় ভিড়টাও বেশি হবে। তো আমরা এখন চলে এসেছি সারনাথে। সারনাথটা পুরোটাই ঘুরে দেখব, আর যতটা সম্ভব আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা সকলেই জানি বুদ্ধদেব বোধি লাভ করেছিলেন বুদ্ধগয়ায়, এবং সেখান থেকে তিনি বোধি লাভ করার পর তার 5 জন যে শিষ্য ছিল তাকে ছেড়ে চলে যান, এবং এখানে বারাণসীতে তিনি আসেন, এবং বারাণসীতে এসে তার 5 জন শিষ্যের সঙ্গে আবার মিলিত হন, এবং এখান থেকেই তার ধর্ম প্রচার করতে শুরু করেন।
সারনাথ বারাণসী থেকে প্রায় 10 কিলোমিটার দূরত্বে অবস্থিত, যেখানে মহাত্মা বুদ্ধ প্রথম উপদেশ দিয়েছিলেন। বৌদ্ধ ধর্মের 4টি পবিত্র জায়গার মধ্যে এটি একটি স্থান। এর মধ্যে ওনার জন্মস্থান লুম্বিনী, বুদ্ধগয়া যেখানে তিনি জ্ঞান লাভ করেন, আর কুশীনগর যেখানে দেহত্যাগ করেন। এখনো সারনাথে প্রায় 1000 বছর আগের তৈরি ইমারতের ধ্বংসাবশেষ রয়েছে। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হল ধামেক স্তূপ, যাকে ধর্মচক্র স্তূপও বলা হয়ে থাকে। আজ থেকে প্রায় 2300 বছর পূর্বে সম্রাট অশোক বানিয়েছিলেন। এরপর 800 বছর পর এই ধামেক স্তূপের পুনর্নির্মাণ করা হয়। ব্যালনের আকারে দেখতে এই ধামেক স্তূপার ব্যাস প্রায় 30 মিটার এবং উচ্চতা 43 মিটার। এর গায়ে সুন্দর নকশা করা রয়েছে। এই ধামেক স্তূপার মধ্যে কি আছে আজ পর্যন্ত তা জানা যায়নি। অনেকেই মানেন যে এর মধ্যে মহাত্মা বুদ্ধের দেহাবশেষ আছে, কিন্তু কোনো সঠিক তথ্য প্রমাণ নেই। এখান থেকেই বৌদ্ধ ধর্ম সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। আজ সারা বিশ্বের প্রায় 50 কোটি মানুষ বৌদ্ধ ধর্মাবলম্বী, যারা এই ধর্মের প্রতি আস্থা রাখেন। আর সেই রাজকুমারের উপদেশে যে নিজেই একজন ভিক্ষুক হয়ে গিয়েছিলেন, যিনি মহাজ্ঞানী ছিলেন। আমরা এখন সারনাথ থেকে ফিরছি। এখন বাজছে প্রায় 5টা। আর এখান থেকে আমরা আজকে যাব ডাইরেক্ট দশাশ্বমেধ ঘাটে, কেন কি কালকে আমরা গঙ্গা আরতি দেখতে পাইনি, দেরি হয়ে গিয়েছিল। তো চলুন এবার একদম দশাশ্বমেধ ঘাটে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। টাইম মতো পৌঁছাতে পেরে ভালোই লাগছে জানেন। আর এখন গরমকাল, তাই দশাশ্বমেধ ঘাটের সন্ধ্যা আরতি 7টা থেকে হয়, আর শীতকালে 6টা থেকে শুরু হয়। আর এই সন্ধ্যাবেলার গঙ্গা আরতি 45 মিনিট ধরে চলে। আমরা এখন দশাশ্বমেধ ঘাটে আছি, আর পিছনে দেখতেই পাচ্ছেন যে কতটা ভিড় হয়ে গেছে। আর এখন ঘড়িতে পাচ্ছে 6:13। তো এখনো বেশ খানিকটা সময় বাকি আছে সন্ধ্যা আরতির জন্য। তো এখন থেকেই এত ভিড়। আপনারাও যখন আসবেন অবশ্যই ঘন্টা দেড়েক আগে চলে আসবেন, না হলে জায়গা পাবেন না। আমরা লাকিলি একটা জায়গা পেয়ে গেছি, তো এখন বসে আছি। আরতি শুরু হলে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। এই সন্ধ্যা আরতি জানি না আপনাদের কাছে কতটা তুলে ধরতে পারলাম, কিন্তু আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, বেনারসে এলে বেনারসের পান, চাট, চা, বেনারসি শাড়ি মিস করে দিতে পারেন, কিন্তু এই সন্ধ্যা আরতি মিস করা যাবে না। এই সন্ধ্যা আরতি আমাকে একদম মনোমুগ্ধ করে দিয়েছিল। সারাদিন ঘোরার পর খুবই টায়ার্ড, হোটেলে যাব, ফ্রেশ হয়ে দেখা হচ্ছে ডিনার টেবিলে। তো আজকে আমাদের ডিনারে আছে ভেজ চপসি, এটাও কিন্তু মাশরুম চাউ আর আলুর পরাঠা, আর এখানে আছে শাহি পনির আর রুটি।
আমি এখন দাঁড়িয়ে আছি কাশী বিশ্বনাথ মন্দিরের যে ট্রাস্ট অফিস সেখানে, যেখান থেকে অনলাইন টিকিটটা বুকিং করা হয়। আমরাও বুকিং করেই এসেছি টিকিটটা। আমাদের 7টা থেকে 9টা পর্যন্ত রুদ্রাভিষেকের স্লট বুক আছে। অবশ্যই কিন্তু আপনারা যখন আসবেন 1 মাস কি 1.5 মাস আগে বুকিং করবেন, তা না হলে কিন্তু স্লট ফুল হয়ে যেতে পারে। আমরা মোটামুটি 1.5 মাস আগে বুক করেছি, তখনই মানে লাস্টের দিকে আমরা বুক করেছি। তো যাই হোক, লাকিলি আমরা পেয়ে গেছি। তো আমরা এখন যাব পুজো দিতে। অবশ্যই কিন্তু আপনারা একবার ডেসক্রিপশনটা চেক করে রাখবেন, আমি লিঙ্ক দিয়ে রাখবো। যদি বুকিং করার হয়, রুদ্রাভিষেক 450 টাকা করে টিকিট, তাতে আপনারা বাবাকে অভিষেক করাতে পারবেন। আর যদি আপনারা টিকিট ছাড়া দেন, আমি এখন 4 নম্বরের সামনে গেটের সামনে দাঁড়িয়ে আছি অফিসে। আর এই সাইডে লাইনটা দেখলে বুঝতে পারবেন যে 4 নম্বরের দিয়ে ঢোকার যে নর্মাল লাইন, যেটা কোনো টিকিট ছাড়া জনসাধারণের লাইন, এটা যে কখন পুজো দিতে পারবে 4-5 ঘন্টা তো আরামসে লাগবে টিকিট মানে লাইন দিয়ে পুজো দিতে গেলে। তো মনে করলে আপনারা অবশ্যই টিকিট কেটে বুকিং করবেন। পুজোটাও খুব সুষ্ঠুভাবে দিতে পারবেন, খুব ভালো পুজো হবে। কথায় আছে যে কাশীধাম বা বেনারস একবার ঘুরলে হয় না, বারবার আপনাকে ফিরে আসতেই হবে। আমাদেরও অনেক কিছু বাকি রয়ে গেল দেখার, জানার। সবটাই আবারও আসবো, বাবা টানলে নিশ্চয়ই আবার আসবো। এখন বাজে 4:30, আমরা চলে এসেছি বারাণসী স্টেশনে। তো আমরা বেরিয়ে যাচ্ছি বেনারস থেকে। বেনারস সিরিজ এখানেই আমরা এন্ড করছি। আমরা বেনারস থেকে ধরছি মরুহর এক্সপ্রেস, যেটা যাচ্ছে আগ্রা। ট্রেনটি আমরা নামবো কাল সকালে। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে খুব তাড়াতাড়ি আগ্রা সিরিজ নিয়ে। তো ততক্ষণের জন্য সাথে থাকুন, আর যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। খুব তাড়াতাড়ি আসছে আগ্রা সিরিজ।